রিদানের কোলে বসে আছে মোহ। মোহ এর পেট জুড়ে চলছে রিদানের হাতের বিচরণ। বেশি সময় ধরে তার স্থায়ী হলো না, কারণ মোহ খামচে ধরেছে রিদানের হাত। হাত স্থির রেখে রিদান মোহের ঘাড়ে মুখ ডুবাই। এতে যেন মোহের সমস্ত শরীর বয়ে গেল এক ভালো লাগার শিহরণ। মোহ আরো জোরে খামচে ধরল রিদানের হাত। ঘাড়ে মুখ ডুবিয়ে রিদান বলে উঠল, জ্যোৎস্নাবিলাস, কি হয়েছে তোমার? নাকি আরো কিছু সময় ছাদে থাকবো? উত্তরে মোহ কাঁপা কাঁপা গলায় বলে, হয়েছে। তারপর মোহকে রুমে নিয়ে চলে আসে রিদান। তোমার কি ঘুম এসেছে? হুম। আচ্ছা, চলো শুয়ে পড়ি। কথাটি বলে বিছানায় যেয়ে শুয়ে পড়ে রিদান। মোহ শুতেই রিদান মোহকে এক হেঁচকা টানে নিজের কাছে এনে কিছু না বলে দখল করে নেয়। মোহের ঠোঁট জোড়া। প্রথমে রিদানের হুট করে কাজটা করাই অবাক হলেও পরে মোহ উপভোগ করতে থাকে রিদানের স্পর্শ। বেশ কিছুটা সময় পরে মোহের ঠোঁট ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে রিদান মোহকে উদ্দেশ্য করে বলে, ঘুমাও। আর এদিকে মোহের স্পন্দন বেশ জোরে হতে থাকে। মোহও জোরে জোরে শ্বাস নিচ্ছে। অতঃপর দুজনেই ঘুমিয়ে পড়ে। অতীত। এই স্বার্থের শহরে ভালোবাসাটা বড্ড বেমানান। আমার ভালোবাসার শহরে স্বার্থটা বড্ড বেমানান। আকাশের দিকে তাকিয়ে কথাটি বলে মোহ। মেঘলা আকাশ সর্বদাই আকর্ষণ করে মোহকে। আকাশ মেঘলা হলে তার দিকে তাকিয়ে বিভিন্ন ভাবনায় ডুবে দেয় মোহ। আজও তার ব্যতিক্রম হলো না। হঠাৎ তার ভাবনার জগৎ হতে বেরিয়ে আসতে হলো তার মায়ের ডাকে। মো, জি মা। কাল ছেলে ফক্ষরা তোকে দেখতে আসবে। হয়তো বিকেলে এসে আমাদের এখানে পৌঁছাবে। তুই রেডি হয়ে থাকিস। আচ্ছা মা। মোহের জবাব পেয়ে চলে গেলেন তিনি। মেহমান আপ্যায়ন করার জন্য নানা প্রস্তুতি নিতে হবে তার, তাই এখন থেকেই কাজে লেগে গেলেন তিনি। মোহ চুপচাপ তার বিছানায় বসে ভাবছে, কি হতে চলেছে কাল? ছেলে কি ভালো হবে? ছেলেপক্ষরা কি তাকে পছন্দ করবে? এমন অনেক প্রশ্ন ভিড় জমাচ্ছে মোহের মনে। মোহ সহজ সরল, শান্ত এবং লাজুক স্বভাবের। কথা খুব কম বলে। তার চলাচল খুবই সাধারণ। সবে এইচএসসি পরীক্ষা দিয়েছে। দেখতে শ্যামবর্ণের হলেও সবাই তাকে সুন্দরী বলে। তার টানা টানা চোখ, খাড়া নাক আর গোলগাল মুখ, সব মিলিয়ে মোহকে সুন্দরী বলা যায়। মোহের পরিবার বলতে শুধু মোহের মা আর বোনই আছে। মোহের বাবা মার ডিভোর্স হয়ে যায় যখন মোহের বয়স 7 বছর। ডিভোর্সের পর থেকেই মোহের বাবা মোহদের কোনো খোঁজ খবর নেয়নি কখনো। মোহের মায়ের কাপড়ের একটি ছোট দোকান আছে। সেই দোকান দিয়ে যা হয় তা দিয়ে চলে তাদের সংসার। ও দোকানটা না থাকলে কোথায় যেত তারা? কিভাবে বাঁচত? একবারও ভাবেনি মোহের বাবা। তাই মোহ আর তার বড় বোন সিদ্ধান্ত নেয় তাদের কাছে তাদের বাবা মৃত। সেই অনুযায়ী তারা সবাইকে বলে তাদের বাবা মৃত। অবশ্য প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করেন মোহের মা, কিন্তু পরে আর পেরে ওঠে না। দু মেয়ের জিদের সাথে কোনোই বা এই জিদটা থাকবে না তাদের মাঝে। আর কেনই বা পরিচয় দিবে সে বাবার, যে নিজের স্বার্থের জন্য নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার আগে একবারও তাদের কথা ভাবেনি। মোহের বড় বোনের নাম মোহনা। তার বিয়ে হয় 2 বছর আগে। এখন সে 4 মাসের অন্তঃসত্ত্বা। বেশ ভালোই আছে শ্বশুর বাড়িতে। পরের দিন সকালে উঠেই মায়ের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে মোহ। মা মেয়ে মিলে প্রায় সব কাজই শেষ করে ফেলেছে। এর মধ্যেই মোহের মামা আর মামি, সাথে মামাতো বোন রিদিও চলে এসেছে। বিকেল 4টে হতে চললো হয়তো। যে কোনো সময় ছেলেপক্ষ চলে আসবে। মোহ ও প্রায় রেডি হয়ে গিয়েছে। আজ সে নীল শাড়ি, চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক পরে সেজেছে। মোহের রেডি হওয়া শেষ হতেই কলিং বেল বেজে উঠল। এসে গিয়েছে তারা। মোহের মামা মামি
আর মা তাদের স্বাগতম জানিয়ে বসতে দিলেন। ছেলেপক্ষ আসার বেশ কিছু সময় পর মোহকে ডাকা হয়। মাথায় কাপড় দিয়ে হৃদির সাথে মোহ উপস্থিত হয় হলরুমে। বেশ ভয় কাজ করছে মোহের মনে, যদি কোনো ভুল হয়ে যায় তার দ্বারা। মোহ হলরুমে উপস্থিত হয়ে একে একে সবাইকে সালাম করে। ছেলেপক্ষ বলতে পাত্র, পাত্রের মা এবং পাত্রের বাবা এসেছেন। ছেলের মা বেশ আন্তরিকভাবেই মোহকে তার পাশে বসিয়ে নানাবিধ প্রশ্ন করেন, কিন্তু এর মাঝে একবারও মোহ চোখ তুলে কারো দিকে তাকায়নি। শুধু এক দুবার ছেলের মায়ের দিকে তাকিয়েছে কথা বলার সময়। হঠাৎ ছেলের মা বলেন, আমার মনে হয় পাত্রপাত্রীকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া উচিত। জি অবশ্যই। মোহ, তুই রিদানকে নিয়ে না হয় তোর রুমে বসে কথা বল। জি মা। মোহের বারান্দায় দাঁড়িয়ে আছে দুজন। মোহ নিচের দিকে তাকিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বেশ কিছু সময় দুজনই চুপ করে থাকে। নীরবতা কাটিয়ে রিদান বলে ওঠে, বাইরে মার প্রশ্ন করায় বেশ কিছু জেনেছি আপনার সম্পর্কে। আপনি আমার সম্পর্কে কিছু জানেন? জি না। জানতে চান না? হুম। কেন? মা জানলেই চলবে। আচ্ছা, তো আপনি মায়ের খুব বাধ্য মেয়ে? এতক্ষণে মোহ একটু তাকাই রিদানের দিকে। রিদানকে দেখে অবাক হয় মোহ। ছেলেদের চেহারায়ও কি এতটা মায়া থাকা সম্ভব? একটু দেখেই আবার চোখ নামিয়ে নেয় মোহ। নিচের দিকে তাকিয়ে উত্তর দেয়, অনেকটা তাই। যদি কিছু না মনে করেন তবে কি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি। আপনার মনে কি কারো বসবাস ছিল বা আছে এখনো? আছে কিনা জানি না, তবে ছিল। ও, এর থেকে বেশি জানতে পারি কি? জি, তখন সবে এসএসসি পরীক্ষা দিয়ে লম্বা ছুটি কাটাতে চাই দেশে। দেশের বাড়িতে থাকে আমার নানা, নানু আর মামারা। মামার 2 সন্তান। ওরা দুজনেই আমার বড়, কিন্তু আমরা বন্ধুদের মতো থাকি, তাই ওদের নাম ধরেই ডাকি। সেবার যখন বেড়াতে যাই, তখন দিহান ভাইয়ার এক বন্ধু কিছুদিনের জন্য ওখানে বেড়াতে আসে। তার নাম ছিল আয়রান। দেশের বাড়ি গেলে কখনোই ঘরে থাকা হয়ে ওঠে না আমার। আমি, রিদি, দিহান 3 জন সারাদিন ঘোরাঘুরি করে কাটাই। আর রাতে গভীর রাত পর্যন্ত আড্ডা চলে আমাদের। সেবার আমাদের 3 জনের সাথে আরও একজন যোগ হয়। সে হলো আয়নান। পুরো 1.5 মাস 3 রাত ও আমাদের সাথেই কাটাতো। এই 1.5 মাসে ওর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর কিছুদিনের মাঝেই ও আমাকে প্রপোজ করে। যেহেতু ওর জন্য আমার মাঝে এক মুগ্ধতা কাজ করতো, তাই আমিও রাজি হয়ে যাই। ওরা আর আমার সম্পর্কের কথা শুধু রীতি আর দিহান জানতো। ওর সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই চলছিল। ও সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করতো, খুব খেয়াল রাখতো আমার। ধীরে ধীরে ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি আমি। আমাদের সম্পর্কের যখন 1 মাস, তখন ও লন্ডনে পড়তে যাওয়ার সুযোগ পায়। অনেক খুশি হয়ে ব্যাপারটা জানায় আমায়। মুখে খুশি ভাবটা দেখালেও মনে মনে কষ্ট হচ্ছিল, ওর সাথে দূরত্ব অনেক বেড়ে যাবে ভেবে। কিন্তু ওর মাঝে একটু খারাপ লাগা কাজ করছিল না। ও অনেক খুশি ছিল, তাই আমিও কিছু বলিনি। এদিকে আমার কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই ঢাকায় ফিরতে হয় আমার। তারপর আয়রানও চলে যায় লন্ডন। ওর ওখানে যাওয়ার পর বেশি কথা হতো না আমাদের। আমি ভাবতাম নতুন জায়গার সাথে খাপ খাওয়ানোর সাথে পড়াশোনার চাপে আমার সময় দিতে পারে না, তাই খারাপ লাগলেও কখনো অভিযোগ করিনি। এটুকু বলে থামে মোহ। এতক্ষণ আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। এখন আকাশ হতে চোখ সরিয়ে তাকায় রিদানের দিকে। ছেলেটা বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মোহ আবারও আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, প্রায় 1 বছর এভাবেই চলে। তারপর একদিন কল দিয়ে বেশ মন খারাপ করে বলে ওর নাকি ওখানে কোনো এক মেয়েকে বিয়ে করতে হবে। ওই মেয়েকে বিয়ে করলে ও ওখানে সেটেল হতে পারবে, না হয় বাংলাদেশে ব্যাক করতে হবে। পরে আর যাওয়ার সুযোগ পাবে কিনা তা অনিশ্চিত। তাই ও ওই মেয়েকে বিয়ে করতে চায়, আর আমাদের সম্পর্কটা ওখানেই শেষ করতে চায়। উত্তরে শুধু আচ্ছা বলেই ফোন কেটে দিয়েছিলাম, কারণ আমি চাইনি ও আমার কান্নার আওয়াজ শুনুক। সেদিন বুঝে গিয়েছিলাম ও আমাকে কখনোই ভালোবাসেনি। ও ওর স্বার্থের জন্য খুব সহজে আমি ছেড়ে দিল। যদি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই এমনটা করতে পারতো না। সেদিন বুঝে গিয়েছিলাম
এই স্বার্থের শহরে ভালোবাসাটা বড্ড বেমানান। এটুকু বলে থামে মোহ। নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর মোহ তাকায় রিদানের দিকে। রিদানের চোখে মুগ্ধতা দেখতে পায় মোহ। আবারও চোখ নিচের দিকে নামিয়ে নেয় সে। বেশ কিছু সময় নীরবতার পর রিদান বলে ওঠে, বেশ আন্ডারস্ট্যান্ডিং আর স্ট্রং মাইন্ডের মেয়ে আপনি। হয়তো। আমার অতীত সম্পর্কে জানতে চাবেন না? না, অতীতটা না হয় অতীতই থাক। আলতো হাসল রিদান। এক মুগ্ধতার হাসি। তারপর বলে উঠল, আপনি তো বেশ বুদ্ধিমতীও বটে। হয়তো। রিদান কিছু বলতে চাইছিল, কিন্তু তা আর হয়ে উঠল না হৃদির অকাঙ্ক্ষিত উপস্থিতিতে। তোমাদের কি আরো সময় লাগবে? আসলে নিচে সবাই অপেক্ষা করছে। মোহনাকে উদ্দেশ্য করে বলে। হৃদির প্রশ্ন শুনে মোহ রিদানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই। জি চলেন, তবে যাওয়া যাক। আপনার কি কিছু জানার আছে? জি না। আচ্ছা। অতপর তিনজনই হলো রুমে উপস্থিত হলো। বাসর ঘরে বসে আছে মোহ। সেদিন দেখতে এসে যাওয়ার পর পাত্রপক্ষের সবাই পছন্দ করে মোহকে। তারপর পাত্রপক্ষের ইচ্ছেতেই বেশ তাড়াহুড়ো করেই 17 দিনের মাঝে বিয়েটা হয়ে যায়। 30 মিনিট পার হতেই বাসর ঘরে প্রবেশ করে রিদান। রিদান দরজা লাগিয়ে মোহের কাছে আসতেই মোহ রিদানের পায়ে হাত দিয়ে সালাম করে উঠে দাঁড়ায়। মোহ উঠে দাঁড়াতেই রিদান মোহের কপালে চুমু খায়। রিদানের এমন কাজে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে মোহ। মোহের লজ্জা পাওয়া দেখে আলতো হাসে রিদান। তারপর বলে ওঠে, আপনি কি মন থেকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছেন? জি। তবে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? অবশ্যই। আচ্ছা, বসো এখানে। অতপর মোহ বিছানায় যেয়ে বসে। মোহের পাশে বসে রিদান এক এক করে মোহের গহনাগুলো খুলতে থাকে। রিদানের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মোহ। মোহের কানের দুলটি খুলে কানের পেছনে চুমু খেল রিদান। সাথে সাথে বিছানার চাদর খামচে ধরল মোহ। সব গহনাগুলো খোলা শেষে রিদান উঠে তেল নিয়ে এসে আবার বসলো মোহের ঠিক পেছনে। পার্লার থেকে সাজার ফলে মোহের চুলে জট বেঁধে আছে। রিদান বেশ যত্নের সাথে প্রায় 30 মিনিট ধরে মোহের চুলের জট খুলতে ব্যস্ত। অবশেষে সে সফল হলো। চুলের জট ছাড়িয়ে মোহের চুলে নাক ডুবিয়ে দিল রিদান। বেশ কিছু সময় মোহের চুলের ঘ্রাণ নেওয়ার পর মোহকে ছেড়ে রিদান মোহকে উদ্দেশ্য করে বলল, ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে। মোহ সম্মতি জানিয়ে ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে রিদানও ড্রেস চেঞ্জ করে নিল। তারপর মোহের গহনাগুলো জায়গা মতো রেখে দিল। বেশ কিছুক্ষণ সময় পর মোহ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে রিদান বিছানায় শুয়ে আছে। মোহ ডাকলো রিদানকে। শুনছেন? হুম। ফ্রেশ হয়ে নেবেন না? হ্যাঁ, এই তো যাচ্ছি। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। জানালার ধারে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে মোহ চাঁদটার দিকে। পূর্ণিমার চাঁদের সৌন্দর্য পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই মুগ্ধ করার ক্ষমতা রাখে। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। ওয়াশরুম দিয়ে বের হয়ে রিদান দেখে মোহ জানালার ধারে দাঁড়িয়ে এক মনে তাকিয়ে আছে চাঁদের দিকে। মোহ হালকা বেগুনি কালারের সুতি শাড়ি পরেছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। পেছন থেকে মোহকে দেখতে কোনো রূপবতীর থেকে একটুও কম লাগছে না। রিদান ধীরে ধীরে এগিয়ে যায় মোহের কাছে। পেছন থেকে মোহের পেটে হাত দিয়ে জড়িয়ে নেয় মোহকে নিজের সাথে। রিদান মোহের কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, কি দেখছো ওভাবে? আকাশেরও চাঁদ। আমার কাছে তো তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর লাগছে। মোহের চুলে নাক গুজে বলে ওঠে রিদান। ছাদে যাবে? আলতো হেসে বলে রিদান, কিন্তু তার আগে যে একটা কাজ আছে। নফল নামাজ? জি। আমি অজু করেই বেরিয়েছিলাম। আপনি কি করছেন?
হ্যাঁ, চলো তাহলে নামাজ পড়ে নিই। জি। অতঃপর তারা দুজনে নামাজ কায়েম করে নিল। নামাজ শেষে মোহ বলে উঠল, বাসরাতে প্রত্যেক স্বামী তার স্ত্রীর মাথায় হাত দিয়ে একটি দোয়া পড়তে হয়। নিচের দিকে তাকিয়েই বলে মোহ। হুম। আলতো হেসে বলে রিদান। কথাটি বলেই রিদান এগিয়ে যায় মোহের কাছে। মোহের মাথায় হাত দিয়ে দোয়াটি পড়ে রিদান। ছাদে একটি বড় দোলনা আছে। রিদান যেই বসে পড়ে দোলনাটাই। মোহ বসতে যেতেই রিদান বলে ওঠে, এখানে বসো। নিজের কোলের দিকে ইশারা করে। রিদানের কথাই বেশ লজ্জা পায় মোহ, তাই চুপটি করে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে। মোহের এভাবে দাঁড়িয়ে থাকা দেখে রিদান নিজেই এক হ্যাঁচকা টানে মোহকে নিজের কোলে বসিয়ে নেয়। মোহ রিদান দুজনেই একে অপরের সাথে লেপ্টে জ্যোৎস্নাবিলাসে ব্যস্ত। সকালের মিষ্টি রোদে চোখের ওপর এসে পড়ায় ঘুম ভেঙে যায় মোহের। চোখ মেলে দেখে রিদান এখনো ওর গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। রিদানের গরম নিঃশ্বাসে মোহের গলায় এসে পড়ছে। এটি মোহের মাঝে মাঝে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। মোহ আর দেরি না করে আস্তে আস্তে রিদানকে বালিশে শুইয়ে দিয়ে নিজে একটি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বেশ কিছু সময় পরে গোসল সেরে বের হয়ে আসে মোহ। রিদান তখনও ঘুমাচ্ছে। মোহ আয়নার সামনে যেয়ে হালকা সেজে বেরিয়ে যায় রুম হতে। এখন সবে সকাল 8টা বাজে। মোহ এর শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস থাকায় তারা বাইরে হাঁটতে গিয়েছেন। তাদের ফিরে আসার সময় হয়ে এসেছে। কাজের মেয়ের থেকে এমনটা শুনেই মোহ লেবুর জুস বানাতে শুরু করলো। চিনির জায়গায় ব্যবহার করলো মধু। এটি শরীরের জন্য উপকারী। জুসটা বানানো শেষ হতেই ফিরে এলো তারা। মোহ মাথায় কাপড় দিয়ে 2 গ্লাস জুস নিয়ে উপস্থিত হলো তাদের সামনে। তাদের সালাম করে জুসটি পান করতে বলল। 2টি গ্লাস এক এক করে তাদের হাতে দিয়ে দিল মোহ। মোহের কাজে বেশ খুশি হলেন শ্বশুর শাশুড়ি। জুসটা শেষ করে মোহের শাশুড়ি বলে উঠলেন, মা, রিদান কি উঠেছে? জি না মা। ওর তো ওঠার সময় হয়ে গিয়েছে। ছেলেটার আবার সকালে উঠে কফি খাওয়ার অভ্যাস। তুমি করে দিতে পারবে? প্লিজ মা, আপনি যেমন ওনার মা ঠিক তেমন আমারও মা। আর মারা হুকুম দেবে, এটাই তাদের শোভা পায়। লক্ষ্মী মেয়ে একটা। মোহের কপালে চুমু দিয়ে বলেন, তমা বেগম। আর আমি তো তোর কিছু হই না। রিদানের বাবা রিয়াদ সাহেব মোহকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আপনি তো আমার একটা মাত্র বাবা। আমি তো বাবা কি জিনিস জানিও না। যখন বয়স মাত্র 7 তখনই বাবাকে হারাই। আমি কি আপনার মেয়ে হতে পারি বাবা? তুই তো আমার মেয়ে, বোকা মা আমার। বলেই মোহের কপালে চুমু খান রিয়াদ সাহেব। এ দেখে মোহের শাশুড়িও এগিয়ে এসে ওদের দিকে মোহকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন তিনি। আচ্ছা মা, তাহলে আমি যে ওনার কফিটা বানিয়ে দিই। আপনাদের জন্য কি রাঁধবো? আসলে আমি তো জানি না আপনারা সকালে কি খান। সে চিন্তা তোমার করতে হবে না। এখন যাও, তোমার উনিটাকে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে আসো, কেমন? জি মা। শাশুড়ির কথায় লজ্জায় লাল হয়ে যায় মোহ। তাও উত্তরটা দিয়ে এক প্রকার দৌড়ে চলে আসে রান্নাঘরে। কফি হাতে রুমে এসে মোহ দেখে রিদান এখনো ঘুমাচ্ছে। 2-1 বার ডাক দেয় মোহ, কিন্তু রিদানের ওঠার নামই নেই। তারপর মোহ এর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। মোহ কফিটা রিদানের হাতের কাছে নিয়ে রাখে। তারপর রিদানের একটু আঙ্গুল নিয়ে গরম কফিতে ডুবিয়ে দেয়। এতে এক প্রকার চিৎকার করে লাফিয়ে ওঠে রিদান। নিজের হাতের আঙুল মুখে নিয়ে বোঝার চেষ্টা করে হলোটা কি তার সাথে। আর এদিকে রিদানের কাজে হাসতে থাকে মোহ। হাসি থামিয়ে কফির মগটা বিছানার পাশেই টেবিলের ওপর রাখে। তারপর বলে, অনেক বেলা হয়েছে, আর কত ঘুমোবেন? চলুন ফ্রেশ হয়ে কফিটা খেয়ে নিন, না হয় ঠান্ডা হয়ে যাবে। আর আম্মু বলেছে আপনাকে নিয়ে নিচে যেতে। তোমাকে আমি পরে দেখে নেব, ওয়েট। বিড়বিড় করে বলল রিদান। যা মোহ এর কান অবধি পৌঁছালো না। রিদান বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল।
এদিকে মোহ তার করা কাজটি মনে করে হেসেই চলছে। হাসি থামিয়ে মোহ আয়নার সামনে যেয়ে চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছু সময় পর রিদান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মোহ আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। হঠাৎ মোহ তার কোমরে কারো স্পর্শ অনুভব করে। চমকে আয়নার দিকে তাকাতেই দেখে রিদান তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। রিদানের এমন স্পর্শে মোহ শিহরিত হয়ে খামচে ধরে নিজেকে। হঠাৎ রিদান মোহের বাঁধা চুলটা খুলে দেয়। চুলে মুখ ডুবিয়ে মোহকে শক্ত করে চেপে ধরে নিজের সাথে। মোহের নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে। মোহ কাঁপা কাঁপা গলায় বলে, মা ডেকেছেন? নিচে যেতে হবে। হুম। চুলে মুখ ডুবিয়েই বলে রিদান, অনেক দেরি হয়ে যাচ্ছে, হুম। প্লিজ। চলো। অবশেষে রিদান ছাড়ল মোহকে। দুপুরে রান্নার কাজে সাহায্য করছে মোহ তার শাশুড়িকে। শাশুড়ি বেশ কয়েকবার বারণ করার পরও মোহ শোনেননি। সে তার মাকে সাহায্য করবেই। যেহেতু মোহ রান্না করতে পারে না, তাই টুকিটাকি সাহায্য করছে শাশুড়িকে। সাথে রান্নাটাও শিখেছে সে। দুপুরের রান্না শেষে রুমে এসেই মোহ ঢুকে যায় ওয়াশরুমে গোসলের জন্য। আর রিদান সেই সকাল থেকে ল্যাপটপে অফিসের কাজ করে যাচ্ছে। নতুন বিয়ে হওয়ার 4-5 দিন অফিসে যাবে না সে। কাল তাদের বউ ভাতের অনুষ্ঠান সেরে আবার পরশু যাবে মোহের বাসায়। ওখানে 2 দিন থেকে এসেই অফিসে যাওয়া স্টার্ট করবে। এদিকে মোহ গোসল শেষ করে বেরিয়ে বারান্দায় চলে গেল। চুল মুছতে মুছতে রুমে এসে রিদানকে বলে, শুনছেন? হুম। খেতে চলুন, অনেক বেলা হয়েছে। হুম। বলেই তাকায় মোহের দিকে। রিদানের চোখ যেন আটকে গিয়েছে মোহতে। মোহ কলাপাতা কালারের একটি সুতি শাড়ি পরেছে, যা খুব মানিয়েছে মোহকে। মোহকে ভেজা চুল হতে টুপ টুপ করে পানি পড়ছে, আর দেখতে খুব সিগ্ন লাগছে। রিদান ল্যাপটপ রেখে উঠে আসে মোহের কাছে। মোহের কোমর জড়িয়ে নিজের একদম কাছে এনে মোহর কপালে একটা গভীর চুমু দেয়। তারপর মোহের কোমর ছেড়ে হাত ধরে নিয়ে যায় খাবার টেবিলে। অতঃপর সবাই মিলে দুপুরের খাবারটা সেরে নেয়। রিদান, যার পুরো নাম রিদান আহসান, বাবা রিয়াদ আহসানের একমাত্র ছেলে, তাই কখনোই আদরের অভাব হয়নি তার। রিয়াদ আহসানে শহরের বড় মাপের বিজনেসম্যানদের তালিকায় একজন। রিদান মাস্টার্স পাশ করে যোগ দেয় বাবার বিজনেসে। 2 বছর হলো। রিদান ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী। জীবনে কখনো কোনো মেয়েতে আসক্ত হয়নি সে। বেশ শান্ত হলেও তার রাগ ভয়ঙ্কর, কিন্তু খুব বুঝবান ছেলে সে। প্রত্যেকটি কাজ বেশ বুদ্ধিমত্তার সাথেই করে। নিজের দায়িত্বের ব্যাপারে সর্বদা সচেতন থাকে। রিদান ল্যাপটপে নিজের কাজ করছিল। কাজের মধ্যেই হঠাৎ চোখ যায় মোহের দিকে। মোহ আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। তাকে দেখতে বেশ আবেদনময়ী লাগছে। রিদান ল্যাপটপ রেখে এগিয়ে যায় মোহর দিকে। রিদানের এভাবে এগিয়ে আসার কারণ বুঝতে না পারায় মোহ আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগে রিদানকে। রিদান পেছন থেকে যে আলতো করে জড়িয়ে ধরে মোহকে। মোহের ঘাড়ে মুখ গুজে মোহের পেটে তার হাত জোড়া রাখে। এতে মোহ পুরো শরীরে যেন বিদ্যুৎ বয়ে যায়। অতি উত্তেজনাবশত মোহ ঘুরে রিদানকে জড়িয়ে ধরে। রিদান মোহকে নিজের থেকে একটু সরিয়ে মোহের গলায় চুমু বসিয়ে দেয়। এতে ধীরে ধীরে মোহের নিঃশ্বাস ভারী হতে থাকে। রিদান যেন আবার উন্মাদ হয়ে যাচ্ছে। রিদান মোহের কপালে, 2 চোখে, গালে থুতনিতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। অবশেষে রিদান মোহের ঠোঁট জোড়া নিজের আয়ত্ত নিয়ে নেয়। বেশ কিছু সময় পর মোহকে ছেড়ে রিদান। মোহ থেকে দূরে সরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। তারপর ওয়াশরুমে ঢুকে পর রিদানের এমন কাজে বেশ অবাক হয় মোহ।
মোহ ভাবছিল আজ হয়তো রিদান ওকে একদমই নিজের করে নেবে, কিন্তু রিদান এমনটা করলো না। মোহ রিদানের এমন কাজের কোনো কারণ খুঁজে পাচ্ছে না। রিদান শুয়ে আছে বিছানায়। ওয়াশরুমে কাজ সেরে মোহ বেডে এসে বসলো মাত্র। নিজের বালিশ ঠিক করে যেই শুতে যাবে তখনই রিদান হ্যাঁচকা টানে মোহকে নিজের বুকে নিয়ে আসে। মোহকে দুহাতে জড়িয়ে ধরে বলে ওঠে, এটাই তোমার বালিশ? এইভাবে ঘুম আসবে না। আসবে, আজ থেকে এভাবেই ঘুমাবা। মনে মনে বেশ খুশি হয় মোহ, তাই কিছু না বলেই ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছু সময় পর দুজনেই ঘুমিয়ে পড়ে। আজ বৌভাত। সেই বিকেল হতে সন্ধ্যা হলো। পার্লারের মেয়েগুলো সাজিয়ে চলছে মোহকে। মোহের এভাবে বসে থাকতে খুব বিরক্তি লাগছে, তাও কিছু করার নেই, কারণ তার শাশুড়ি চান তার পুত্রবধূকে যেন পরের থেকে এক বিন্দু কম না লাগে। সব মেহমানদের মাঝে মোহের অপেক্ষায় প্রহর গুনছে রিদান। হঠাৎ চোখ যায় সিঁড়ির দিকে। মোহ আর তার শাশুড়ি নিচে আসছে। মোহের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। খুব সুন্দর লাগছে তাকে। মোহকে রিদানের পাশে বসানো হলো। মোহ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ফুল হাতা ব্লাউজের শাড়ি এবং মাথায় হিজাব পরেছে মোহ। মুখ ব্যতীত অন্য আর কিছুই দেখা যাচ্ছে না তার। হঠাৎ মোহের বোন এসে জড়িয়ে ধরে মোহকে। মোহ এতদিন পর নিজের বোনকে দেখে আনন্দ ধরে রাখতে পারে না। সে নিজেও জড়িয়ে ধরে তার বোনকে। একে একে মা, মামা, মামি, রিদি, দিহান সবার সাথে কুশল বিনিময় হয় মোহের। এভাবে সবার মাঝে বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয় রিদান মোহের বৌভাত অনুষ্ঠান। মেহমান বিদায়ের পর মোহ, রিদানও মোহের পরিবারের সাথে রওনা হয় মোহের মায়ের বাড়ির উদ্দেশ্যে। রাতে ক্লান্ত থাকায় পৌঁছেই ঘুমিয়ে পড়ে সবাই। সকালে রিদানের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে মোহ নেই। পুরো রুমে চোখ বুলিয়েও মোহকে দেখতে পায় না রিদান। এতে বেশ বিরক্ত হয় সে। বিয়ের পর একবারও ঘুমন্ত মোহকে দেখেনি। মেয়েটা এত জলদি কেন ওঠে সকালে? ভাবতেই মেজাজটা খারাপ হয় তার। তারপর উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। একেবারে শাওয়ার নিয়ে বের হয়েই সে ওয়াশরুম হতে বের হয়েই দেখে মোহ কফি হাতে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। মোহকে দেখে বাঁকা হেসে এগিয়ে যায় রিদান। মোহের দিকে মোহের কোমর জড়িয়ে একদম নিজের সাথে জড়িয়ে নেয় মোহকে। কি করছেন? ছাড়ুন। আই ওয়ান্ট মাই মর্নিং কিস, ডু ইট ফাস্ট। রিদানের কথায় চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকায় মোহ রিদানের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? উত্তরে কিছু বলে না মোহ, বরং নিচের দিকে তাকিয়ে থাকে। তোমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে? আমারও সমস্যা হচ্ছে না। কিস না করলে আজ আর ছাড়া পাচ্ছ না তুমি। বলেই আবার বাঁকা হাসে রিদান। রিদানের কথায় মোহের বুঝতে আর বাকি থাকে না যে আজ তার রক্ষা নেই। মোহ চুপ করে রিদানের ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। মোহ এর কাজে রিদান মোহকে ছেড়ে জোরে হেসে দেয়। মোহ লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। রিদান নিজের হাসি থামাতেই মোহ বলে, নিচে সবাই অপেক্ষা করছে, আপনি গেলে সবাই একসাথে খাবার শুরু করবে। আচ্ছা চলো। নিচে সবাই খাবার টেবিলে বসে। রিদান মোহের অপেক্ষায় প্রহর গুনছে। রিদি, দিহান, মোহনা, আরুষ, মোহনার হাজবেন্ড, মোহের মামা, মামি থাকবে কিছুদিন। রিদির পাশেই বসে মোহ আর মোহের পাশে বসে রিদান। মোহ বসতেই রিদি মোহকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলে ওঠে, কিরে, ভাইয়াকে আনতে গিয়ে তো নিজে হারিয়ে গিয়েছিলি। ভাইয়া বুঝি খুব রোমান্টিক? বলেই চোখ মেরে হাসতে থাকে রিদি। মোহ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রিদির দিকে, যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে। এভাবে হাজার গল্প।
মজার মাঝে শেষ হয় তাদের খাওয়ার পর্ব। রুমে সোফায় বসে রিদান ল্যাপটপে কাজ করছিল। বেশ কিছু সময় বন্ধুদের সাথে গল্প করে রুমে আসে মোহ। মোহকে রুমে আসতে দেখে রিদান মোহকে নিজের পাশে বসতে বলে। মোহ রিদানের পাশে বসতেই রিদান বলে, মোহ, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। শুনেছি তোমার বাবা মারা গিয়েছেন, কিন্তু কি হয়েছিল বাবার সাথে তা জানি না, জানাবে? বেশ কিছু সময় নিস্তব্ধ থাকে মোহ, তারপর বলে, আসলে আমার বাবা বেঁচে আছেন। অবাক হয়ে যায় রিদন, কিন্তু তাও কিছু বলে না, অপেক্ষা করে মোহের বলার। আজ থেকে 12 বছর আগে আমার 6 বছর পূর্ণ হওয়ার জন্মদিন পার্টি আয়োজন করা হয়েছিল। সেদিন বাবা বাসায় ফেরেনি। নিজের বার্থডেতে বাবা অনুপস্থিত থাকায় খুব কেঁদেছিলাম আমি, আর মাকে বারবার বাবার কথা জিজ্ঞেস করছিলাম। প্রতিবারই মা কাজের বাহানা দিচ্ছিলেন। পুরো পার্টিতে মাকে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয় বাবার জন্য। বাবাকে বারবার ফোন করার পরও বাবা ফোন রিসিভ করছিলেন না। অবশেষে ফোন বন্ধ করে রাখেন। আমার বার্থডের পরের দিন রাত 12টার পর বাড়ি ফিরে বাবা। তখন আমরা দু বোনই ঘুমোচ্ছিলাম। হঠাৎ বাবা মার তুমুল ঝগড়ার আওয়াজে ঘুম ভেঙে যায়। সে রাত বাবা মায়ের গায়ে হাতও তোলে, অথচ সেই মহিলা তার চিন্তায় সারাদিনে এক ঢোক পানিও পান করেনি। সে রাত মা খুব কেঁদেছিলেন। আমরা দু বোন এসব আড়াল থেকে দেখি, কিন্তু কিছুই করার ছিল না আমাদের। ওই রাতের পর থেকে মাকে কখনো মন খুলে হাসতে দেখিনি। প্রায় সব সময় দুশ্চিন্তায় থাকতেন, বাবার সাথে ঝগড়া লেগেই থাকতো। এভাবেই পার হয়ে যায় 8 মাস। তারপর একদিন হুট করে বাবা মাকে জানায় সে ডিভোর্স চাচ্ছে। এতে মা সম্পূর্ণ ভেঙে পড়েন। কোনো কুল কিনারা পাচ্ছিলেন না মা। ডিভোর্স হলে কোথায় যাবেন সে আমাদের দু বোনকে নিয়ে? কোথায় থাকবেন? কি করবেন? কে দেখাশোনা করবে আমাদের? একা মা কি করে 2 মেয়েকে পালবেন? আরও নানান প্রশ্ন ঘিরে ধরে তাকে। 12 বছরের সংসারে মায়া কাটানো কি খুব সহজ? ডিভোর্সের পর কিভাবে সে তার সংসার স্বামী ছাড়া থাকবেন? মা খুব অনুরোধ করে বাবাকে যাতে সে মাকে ডিভোর্স না দেয়। খুব কান্না করে, বাবার কাছে সম্পর্কটা ভিক্ষা চায়। কিন্তু বাবার মনে একটুও দয়া হলো না। সে ডিভোর্স দেবেই। শেষে মাও হাল ছেড়ে দিল। শুধু জানতে চেয়েছিল সে এমন কি দোষ করেছিল যার শাস্তি স্বরূপ তার স্বামী তাকে ডিভোর্স দিতে চাইছে। তখন বাবা বলে মায়ের কোনো দোষই নেই, সে নাকি অন্য একজনকে ভালোবাসে, তার সাথে সংসার করতে চায়, ব্যাস। সেদিনের পর থেকে মা একদম পাথরের মূর্তির ন্যায় থাকা শুরু করলো। এক এমন মানুষ যার কোনো অনুভূতিই নেই। 3 মাস পর তাদের ডিভোর্স হয়ে যায়। মা মামার থেকে কিছু টাকা ধার করে এক ভাড়া বাসায় ওঠেন। মায়ের বেশ কিছু স্বর্ণের গহনা ছিল, সেগুলো বিক্রি করে প্রায় 10 লাখের মতো টাকা পায়। সেই টাকা দিয়ে এই কাপড়ের দোকান খোলে। এই দোকানের আয় দিয়েই মা আমাদের সংসারটা চালায়। এই দোকান দেওয়ার শুরুর দিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মার, কিন্তু সে একাই সেই সব সমস্যার মোকাবেলা করেন বুক ভরা সাহস নিয়ে। বাবার নির্দয়ের মতো কাজটা যেন মাকে একটা যোদ্ধায় পরিণত করে দিয়েছিলেন। আমার মা তার জীবন সংগ্রামের প্রতিটি যুদ্ধে এক বুক মনোবল আর আল্লাহর রহমতে জয়ী হতে হতে আজ এখানে পৌঁছেছে। আমার মা একজন নারী যোদ্ধা। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলেই থামে মোহ। কথাগুলো বলার সময় কখন যে কেঁদে দিয়েছে সে খেয়ালও করেনি। রিদানের দিকে তাকিয়ে দেখে রিদান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মোহ ও রিদানের দিকে তাকিয়ে কেঁদে চলছে। মোহ খুব কষ্ট করে চাইছে রিদান যেন তাকে নিজের মাঝে জড়িয়ে নেয়। হঠাৎ রিদান মোহের খুব কাছে এসে মোহের চোখের জল আস্তে করে মুছে দিয়ে প্রথমে মোহের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর ধীরে ধীরে মোহের দু চোখের পাতায় চুমু দিয়ে মোহের মাথা নিজের বুকের সাথে চেপে ধরল। মোহের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রিদান। মোহ যেন স্বর্গের সুখ অনুভব করছে রিদানের বুকে। মোহ আঁকড়ে ধরেছে রিদানকে। বেশ কিছু সময় এভাবে থাকার পর মোহ রিদানের বুক হাতে মাথায় উঠিয়ে বলে, জানেন, ডিভোর্স দেওয়ার আগে ওই লোকটার একবারও আমাদের কথা ভাবেনি, আর ডিভোর্সের পরও একবারও আমাদের খবর নেয়নি। আমরা বেঁচে আছি নাকি মারা গেছি তার খবর নেওয়ারও প্রয়োজন বোধ করেনি ওই লোকটা। একজন বাবা কি করে এত স্বার্থপর হয়? কি করে তার বাচ্চাদের ভুলে ওই মহিলাকে নিয়ে সুখে থাকতে পারে সে? বলেই ডুকরে কেঁদে দেয় মোহ।
রিদান আবারও মোহকে নিজের বুকে চেপে ধরে। মোহের কথা শুনতে শুনতে বেশ কয়েকবার সে নিজের চোখ মুছে নিয়েছে। বিছানায় শুয়ে কেঁদে চলেছে মোহ। মোহের কান্না সহ্য না হওয়ায় রিদান মাথা উঠিয়ে মোহের ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। রিদানের এমন কাজে চমকে যায় মোহ। প্রায় অনেকটা সময় পর রিদান ছাড়ে মোহকে। মোহ লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকে। এ দেখে বাঁকা হাসে রিদান। বিছানায় শরীর এলিয়ে দিয়ে বলে ওঠে, এখন চুপচাপ ঘুমাও, যদি কাঁদতে দেখি তাহলে অর্ধেক কাজটা আজই সম্পূর্ণ করব। রিদানের কথায় মুচকি হেসে চোখ বুজে নেয় মোহ। রিদানের সেই স্পর্শ মোহের সব কষ্টই যেন দূর করে দিয়েছে। রিদানের স্পর্শ মোহের কথাগুলো সরিয়ে মোহের মনে একরাশ ভালো লাগা সৃষ্টি করেছে। এভাবেই ঘুমিয়ে যায় দুজন। আজ শাশুড়ির বাড়িতে দ্বিতীয় দিন রিদানের। রিদানের দুই শালি ঘিরে ধরেছে তাকে। বাইরে ঘুরতে যাওয়ার বায়না তাদের। রিদানও না করল না। আজ রিদান, মোহ, মোহনা, আরুষ, রিদি আর দিহান মোট 6 জন মিলে যাবে বাইরে ঘুরতে। মোহদের বাড়ি হতে মাওয়াঘাট খুব একটা দূরে না, তাই তারা বিকেলে মাওয়াঘাটের উদ্দেশ্যে বেরোলো। দিহান 3টি বাইক ভাড়া করে আনলো। একটাতে মোহ রিদান, আরেকটাতে মোহনা আরুষ, আর বাকি একটাই দিহান আর রিদি যাবে। পরিকল্পনা অনুযায়ী বিকেলে বেরিয়ে গেল ওরা। মোহ বাইকে উঠে রিদানের কাঁধে হাত রাখতেই রিদান মোহের হাতটা এক ঝটকায় সরিয়ে তাতে দাঁত চেপে বলল, আমি কি কোনো পরপুরুষ যে এভাবে ফর্মালভাবে দূরত্ব রেখে বসেছ? রিদানের কথায় মোহ মাথা নিচু করে রাখে। আবার রিদান বলে ওঠে, এখন কি জড়িয়ে ধরার কথাটাও বলে দিতে হবে? রিদানের এমন কথাই সাথে সাথে রিদানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে মোহ। মোহের এমন কাজে আলতো হেসে বাইক স্টার্ট দেয় রিদান। মোহনা, তুমি উঠতে পারবা তো? হ্যাঁ। আস্তে, সাবধানে ওঠো। উঠেছি। শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকবা, একটুও হাত ঢিল করবা না। আচ্ছা। শোনো, আমি বাইক একদম আস্তে আস্তে চালাচ্ছি, কোনো সমস্যা হলে সাথে সাথেই আমাকে বলবা। উফ আরুষ, এত চিন্তা করছো কেন? চিন্তা করব না? আমার একটা মাত্র বউ, যে একটা পিঁপড়ের কামড়ও সহ্য করতে পারে না, সেই নাজুক বউটা আমার অংশকে এই পৃথিবীতে আনতে কত কষ্ট করছে। তার কষ্টটা তো ভাগাভাগি করতে পারবো না, কিন্তু তার যত্ন তো নিতে পারি। আরুষের কথায় চোখ জ্বলজ্বল করে ওঠে মোহনার। সে খুব শক্ত করে আরুষকে জড়িয়ে ধরে। আরুষের পিঠে মাথা রেখে বলে, অনেক ভালোবাসি তোমায় মিস্টার হাজবেন্ড। সারা জীবন থাকবে তুমি এই হৃদয় জুড়ে। আমার সবটা জুড়ে শুধুই তুমি। আজ আবহাওয়া অনেক সুন্দর। আকাশটা হালকা মেঘলা, হালকা ঠান্ডা হাওয়া বইছে। যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, একদম যেন বিদেশের রাস্তা। কোনো যানজট নেই, কোলাহলমুক্ত পরিবেশ। সবার মাওয়াঘাট পৌঁছানোর প্রায় 30 মিনিট পর মোহন আরুষ পৌঁছাই। তাই দিহান বলে, উডবি ফাদার এখন থেকে নিজের বেবিকে নিয়ে খুব প্রোটেক্টিভ। তা তো বটে। সে কথা আর বলিস না ভাই, সারা রাস্তা মনে হলো হেঁটেই এসেছি। মোহনার কথা শুনে সবাই হেসে দিল। কথা কম বলে সাবধানে বাইক থেকে নামো মোহনা। হয়েছে, আর ঝাড়তে হবে না, সাবধানেই নামছি। ভেংচি দিয়ে বলে ওঠে মোহনা। ওদের কাহিনী দেখে সবাই হাসতে থাকে। তারপর সবাই একসাথে নদীর পাড়ে যেয়ে দাঁড়ায়। আরুষ মোহনা ওই এক হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে। রিদান মোহের হাত ধরে দাঁড়িয়ে আছে। রিদি আশেপাশে ঘুরে ঘুরে দেখছে, আর দিহান সবার ছবি তুলতে ব্যস্ত। সুন্দর লাগছে তোমায়। আপনাকেও। বলেই লজ্জায় নিচের দিকে তাকায় মোহ। রিদান আজ আকাশি কালারের একটি পাঞ্জাবি পরেছে, হাতা কোনোই পর্যন্ত ওঠানো, সাথে সাদা পায়জামা। আমাকে সুন্দর লাগলেও লাভ নেই, কেন? বউ তো আমার দিকে তাকাই না, সে তো মাটি দেখতেই ব্যস্ত। ঠোঁট উল্টিয়ে শার্ট ফেস করে বলে রিদান, জি না, আমি দেখেছি আপনাকে, একদম নাম্বার 1 দিলওয়ালা মুভির হিরোদের মতো লাগছে আপনাকে। আচ্ছা তাই? এবার বেশ লজ্জা পায় মোহ,
কি থেকে কি বলে দিয়েছে সে। মাথা নিচু করে মোহ বলে। হুম। আলতো হাসে রিদান। আচ্ছা মোহ, যদি তুমি কিছু মনে না করো তবে একটা প্রশ্ন করি। জি। মা সেকেন্ড বিয়ের বিষয়ে ভাবিনি কখনো? হুম। বাবার সাথে ডিভোর্সের পর মা অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল। তখন আবার নতুন সংসার এগুলো নিয়ে ভাবার অবস্থা ছিল না সেই সাথে আমাদের নিয়ে টিকে থাকার সংগ্রাম তো ছিলই। দেখো, তোমাদের দু বোনের বিয়ে হয়ে গিয়েছে, কিছুদিন পর আমরা সবাই চলে যাব। তখন তো মা একদম একা হয়ে যাবে। আর তাছাড়া এতদিন তোমাদের নিয়ে ব্যস্ত ছিল দেখে মা একাকিত্বটা ওভাবে অনুভব করেননি। এখন তো তার উপর তেমন কোনো দায়িত্বও নেই। তাহলে একাকিত্বটা কি বেশি অনুভব হবে না? মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মোহ রিদানের দিকে। বিয়ে হয়েছে তাদের মাত্র 4টি দিন হলো। এই ক্ষুদ্র সময়ে কতটা আপন করে নিয়েছে রিদান তাকে। এই কথাটি আমিও ভেবেছি, কিন্তু কিছু কি করার আছে? এই বিষয়টা নিয়ে ভাবতে চাই। আমার মনে হয় তোমার আর মোহনা আপুর এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। এতদিন তোমাদের ভালোর জন্য মা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। এখন তোমাদের উচিত মায়ের কথা চিন্তা করে ভালোর জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া। হুম। আপনি এত ভালো কেন রিদান? আমার মাকে নিয়ে ভাবার খুব তো প্রয়োজন ছিল না আপনার, তবে কেন এত ভাবছেন? তুমি আমার স্ত্রী মোহ, তুমি আমারই। যদি তুমি আমার হও তাহলে তোমার মা কি আমার মা নয়? নিজের মা বিষয়ে ভাববার অধিকার নেই সন্তানের? রিদানের প্রশ্নের জবাবে কিছু বলে না মোহ। রিদানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয় মোহ। আপনি আমার জীবনে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার মিস্টার হাজবেন্ড। আপনার অর্ধাঙ্গিনী হওয়াটা আমার সৌভাগ্য। রিদানের কিছু বলার আগেই দিহান বলে ওঠে। পারফেক্ট পিকচার, রোমান্স ইন আ পাবলিক প্লেস। মোহ রিদানকে ছেড়ে চোখ গরম করে তাকায় দিহানের দিকে। এই, তুই ছবি তুলেছিস কেন? বারে, তোরা সবার সামনে রোমান্স করবি আর আমার পিক তোলাই দোষ? দিহানের কথাই বেশ লজ্জা পায় মোহ। প্লিজ ভাই, আমার ডিলিট কর। ইম্পসিবল। ঠিক দিহান, এই পিক ডিলিট হবে না। এই প্রথম আমার বউ আমাকে জড়িয়ে ধরলো। ভালোই হলো তুমি মোমেন্টটা ক্যাপচার করেছো। অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম ভাইয়া। রিদানের কথার পর মোহ আর কিছু বলতে পারে না। তারই দোষ। এভাবে জড়িয়ে ধরা ঠিক হয়নি, কিন্তু সে তো ইচ্ছা করে করেনি। অতি আবেগের বশে জড়িয়ে ধরেছিল। আজও আকাশে চাঁদ আছে। রাত 8টা বাজে মাওয়াঘাটের এক রেস্তোরাঁয় আছে ওরা। মোহ রেস্তোরাঁর জানলার ধারে দাঁড়িয়ে নদীর ওপর জ্বলজ্বল করা চাঁদের দিকে তাকিয়ে আছে। রিদান তার পাশে বসে আছে। কি আছে ও চাঁদে? মুগ্ধতা। আমার মাঝে নেই। হুম। একটু মন খারাপ হয় রিদানের, তাই নিচের দিকে তাকিয়ে বলে। ও, এবার মোহ রিদানের দিকে তাকায়। বেশ কিছু সময় রিদানের দিকে তাকিয়ে থাকার পর মোহ বলে, আপনার মাঝে অনেক মায়া। মোহের কথায় অবাক হয়ে তাকায় রিদান মোহের দিকে। মোহ রিদানের দিকে তাকিয়ে আলতো হেসে আবারও তাকায় চাঁদের দিকে। রিদানও আলতো হেসে প্রকৃতির রূপে মুগ্ধতা খুঁজতে থাকে। মোহনা, তোমার এখন খেয়ে নেওয়া উচিত। আমার বাচ্চাটার ক্ষুধা লেগেছে নিশ্চয়। খেতে ইচ্ছে হচ্ছে না। না ইচ্ছা হলেও খেতে হবে। আমার বাচ্চাটা ক্ষুধার্ত। ও, তোমার শুধু বাচ্চারই চিন্তা? বাচ্চার মায়েরও। খাইয়ে দিব? উত্তরে হেসে সম্মতি দেয় মোহনা। মোহনার মাথায় এক গভীর চুমু দিয়ে আরুষ জড়িয়ে নিল তার স্ত্রীকে নিজের বাহুডোরে। বেশ ক্লান্ত মোহনা। এখন তারা উবারের এক গাড়িতে। রাত হয়ে যাওয়ায় আরুষ মোহনাকে নিয়ে বাইকে আসতে রাজি হয়নি। আরুষের বুকে মাথা রেখে বেশ শান্তিতে ঘুমিয়ে পড়ে মোহনা। আরুষ মোহনাকে নিজের সাথে জড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোহনার দিকে। মোহনার চেহারায় এক প্রশান্তির ছোঁয়া দেখতে পারছে। ঘুমের মাঝেও সে আরুষের বেশ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। স্বামীর বুকটা তো প্রত্যেক স্ত্রীর সবচেয়ে নিরাপদ আর ভরসার স্থান। বেশ কিছু সময় মোহনার দিকে তাকিয়ে থাকার পর আরুষ মোহনার পেটে হাত বুলিয়ে বলে ওঠে, বাবা, তোর মাকে বেশি কষ্ট দিস না। তোর মা অনেক নাজুক। ভবিষ্যতে আমাদের দুজনকে মিলেই তো এনার খেয়াল রাখতে হবে। কি রে, মার খেয়াল রাখবি না?
জলদি পৃথিবীতে আয় সোনা। বাড়ি পৌঁছানোর পরেও মোহনার ঘুম ভাঙল না। তাই আরুষ মোহনাকে কোলে তুলে বাসায় নিয়ে বিছানার শুইয়ে দিল। মোহ বাইকে। মোহ রিদানকে শক্ত করে জড়িয়ে রিদানের পিঠে মাথা রেখে আশেপাশের প্রকৃতি উপভোগ করছে। রিদান খুব আস্তে বাইক চালাচ্ছে, যেন সে চাইছেই না এই রাস্তাটা শেষ হোক। শুনছেন? রিদানের পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে বলে মোহ। হুম। এভাবে চালালে তো সকাল হয়ে যাবে পৌঁছতে। তো একটু দ্রুত চালান। ওয়েদার কত রোমান্টিক, ফিল করছো? হুম। আইসক্রিম খাবা? খুশিতে আত্মহারা হয় মোহ। পাওয়া যাবে? উত্তরে আলতো হাসে রিদান। এখন রাত 11টা ছুঁই ছুঁই। বলতে গেলে কোনো দোকানে খোলা নেই। বেশ খানিকটা সময় খোঁজার পর ওরা একটা মুদি দোকানে খোলা পায়। যেহেতু মোহ চকলেট ফ্লেভার আর রিদান ভ্যানিলা ফ্লেভার লাইক করে, তাই দুটো মিক্সড এক বক্স আইসক্রিম কিনে রিদান। কিনা শেষে আবারও বাইক স্টার্ট দেয় রিদান। আইসক্রিমটা কি রুমে বসে খাবো? হুম। তাহলে তো একটুও মজা লাগবে না। তাহলে কোথায় খেলে মজা লাগবে? ছাদে। জানেন, আমাদের ছাদে একটা ছোট্ট বেড আছে। ওটায় বসে মেঘের পেছনে আধা লুকোনো চাঁদ আর ঠান্ডা বাতাস উপভোগ করে আইসক্রিম খেতে অনেক মজা লাগবে। আচ্ছা, তবে তাই হবে। প্লিজ এখন তো একটু দ্রুত চালান। আলতো হেসে রিদান বাইক দ্রুত চালানো স্টার্ট করে। ওই ছুটি, যা তো 1 কাপ কফি করে আন। দিহান, আমি তোর চাকর না। তুই তো আমার চাকরি, যা জলদি, না হলে আম্মুকে মেহাদের কথা বলে দেব। বলেই চোখ মারে দিহান। উফ, যাচ্ছি। রিদির কথাই বাঁকা হেসে ফোন হাতে নেয় দিহান। বিকেল থেকেই ফোন হাতে নেওয়ার সময় হয়নি তার। আর এখন বাজে রাত 11টা। ফোনের ডাটা অন করতেই বেশ কিছু মেসেজ এসে ভিড় জমায় তার ইনবক্সে। তার ফ্রেন্ডস গ্রুপের বেশ কয়েকটি মেসেজ এসেছে। দিহান মেসেজটা চেক করতেই দেখে ও তো অনেকক্ষণ ধরেই অনলাইনে নেই। অরিন, তুই দিহানের এত খোঁজ রাখিস কেন? বারে, ও আমাদের ফ্রেন্ড না? আর কেউ তো এত খেয়াল রাখে না যে দিহান কখন অনলাইনে ছিল বা কতক্ষণ অনলাইনে ছিল। কি হয়েছে তোর বলতো? যদি একটু খেয়াল রাখিও, তোর সমস্যা কি? একদম তর্ক করবি না, বলছি দূরে থাকতে থাকবি। এমন আরও অনেক মেসেজ যা দেখে দিহানের খুব হাসি পায়। দিহানের জন্য তিশা শুধুই ফ্রেন্ড, কিন্তু তিশার জন্য যে সে শুধু ফ্রেন্ড না তা বেশ বোঝে দিহান। অবশেষে দিহান ছোট্ট করে একটি মেসেজ দেয়। বিকালে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, ফিরলাম আধ ঘন্টা আগে। প্রায় সাথে সাথেই দিহানের ইনবক্সে মেসেজ দেয় তিশা। একটু বলে তো বের হবা, কত টেনশন হচ্ছিল জানো? না তো। নেক্সট টাইম বলে বের হবা। পারবো না। তোমার বাড়ি পৌঁছে যাব কিন্তু। দেখে নিও। আচ্ছা, ওই অরিনের সাথে কি তোমার খুব কথা হয়? হ্যাঁ। দিহান তিশাকে জ্বালাতেই কথাটি বলে, আসলে এমন কিছুই না। কেন? আমার ভালো ফ্রেন্ড, তাই। তোর ভালো ফ্রেন্ডের গুষ্টি কিলাই, একদম কথা বলবি না ওর সাথে। দিহান এমন মেসেজই আশা করছিল তিশার থেকে। মেয়েটা খুব বদমেজাজি, রাগলে মাথা ঠিক থাকে না তার। মেসেজটা দেখে আলতো হেসে রিপ্লাই না দিয়েই ফোনটা রেখে দেয় দিহান। তখনই রুমে চা নিয়ে আসে রিদি। রিদি চাটা টেবিলে রেখে দিহানকে উদ্দেশ্য করে একটি ভ্যাংসি দিয়ে চলে যায় নিজের রুমে। রুমে এসে রিদি কাপড় নিয়ে গোসল করে চলে যায়। গোসলে চলে যায়। প্রায় 1 ঘন্টা গোসল করে বের হয় সে। ফুল জোরে ফোন ছেড়ে বিছানায় শরীর এলিয়ে দেয় সে। কিছু সময় পরই ফোনের রিংটোনের আওয়াজে ফোনটি হাতে নিয়ে দেখে মিহাদের কল এসেছে। বেশ বিরক্তি হৃদি এ লোকটার ওপর। জানে কল রিসিভ না করা পর্যন্ত এই ছেলে থামবে না, তাই হৃদি কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন কল দিয়েছেন? কেন আবার? তোমার খোঁজ নিতে। আপনি কি বুঝেন না আমি আপনাকে অপছন্দ করি?
বুঝি। তবে কেন বেহায়? তোমাকে আমার অনুভূতি বোঝাতে। উত্তরে কিছু বলে না রিদি, তাই মিহাদ আবারও বলে ওঠে, কেমন আছো? ভালো। খেয়েছো? হ্যাঁ। ক্লান্ত? মিহাদের এমন প্রশ্নে বেশ অবাক হয় রিদি। মিহাদ কি করে বুঝলো ও ক্লান্ত? কি করে বুঝলেন? তোমার কণ্ঠ শুনে। ও। আচ্ছা ঘুমাও তাহলে, রাখছি। ফোনটা কেটে দেয় রিদি। ছাদের খাটে শুয়ে আছে মোহ। মোহের পেটে মাথা রেখে শুয়ে আছে রিদান। রিদানের ছোট চুলগুলো মোহের পেটে বিচ্ছে। এতে এক অদ্ভুত শিহরণ অনুভূতি করছে। মোহের পেট হতে মাথা উঠিয়ে রিদান বলে ওঠে। অতঃপর দুজনেই উঠে বসে। আইসক্রিমের সাথে একটাই চামচ এনেছে রিদান। চামচ তো একটা, আমি নিচ থেকে আরেকটা নিয়ে আসছি। এক চামচে খাই। লজ্জায় কিছু বলে না মোহ। মোহ মাথা নিচু করে রেখেছে। রিদান বেশ বুঝতে পারছে মোহ লজ্জা পাচ্ছে, তাও রিদান বলে, চুপ করে আছো যে। আচ্ছা আমি চামচ নিয়ে আসি। রিদান উঠতে গেলেই মোহ রিদানের হাত ধরে ফেলে। এক চামচই হবে? আলতো হেসে মোহের পাশে বসে রিদান। খাইয়ে দাও। অতঃপর মোহ রিদানের আর রিদান মোহকে খাওয়াই। সকালে রিদান, মোহ, মোহনা, আরুষ বারান্দায় বসে আছে। রিদি আর দিহান ক্লান্ত থাকায় এখনো ঘুম। বড়রা বাজারঘাট রান্নায় ব্যস্ত। আপু, তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল। আসলে আজ তো আমরা সবাই চলে যাব। তো আসলে আপু, আমি আর রিদান মায়ের কথা ভাবছিলাম। কথাটি শুনে মোহনা মাথা নিচু করে ভাবতে থাকে। আসলেই মা একদম একা হয়ে যাবে। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মা যদি তোর অথবা আমার সাথে আমাদের বাসায় এসে থাকে তাহলেই তো হয়। আপু, তুই তো জানিস আম্মুর আত্মসম্মানটা কতটা বেশি। হ্যাঁ, আম্মু এই প্রস্তাবে একটু রাজি হবে না। আমরা চাইলে আর একটা কাজ করতে পারি। কি? আমাদের বাসার উপরের ফ্ল্যাট খালি আছে। মা তো ফ্রিতে থাকবেন না, তাই সে চাইলে ভাড়া দিয়েই থাকবেন। এতে সারাদিনে বেশ কিছু সময় সে মোহ আর আম্মুর সাথে কাটাতে পারবেন। বাহ, খুব ভালো আইডিয়া। মোহ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার মিস্টার হাজব্যান্ডের দিকে। ছেলেটা খুবই বুঝবান আর বুদ্ধিমান। আরুষ মোহনার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে মোহনার কপালে এক গভীর চুমু দিল। মোহনা চোখ বুজে তার মিস্টার হাজব্যান্ডের ভালোবাসা উপভোগ করছে। হঠাৎ রুমে হৃদি ঢুকে পড়ে। সরি, আমি কিছু দেখিনি। অন্যদিকে ফিরে বলে হৃদি, দেখবি না কেন, ভালো করে দেখ। বরের আদর্শ তোর কপালে নাই বুঝলি, তাই দেখে জীবন পার কর। হৃদির আওয়াজ শুনে আরুষের থেকে দূরে সরে দাঁড়িয়ে হৃদিকে উদ্দেশ্য করে বলে মোহনা, কপালে নাই কেন? তোর মতো পত্নীরে কে বিয়ে করবে? দুলা ভাই, আপনি বলেন, আমি দেখতে ভূতনীদের মতো? অবশ্যই না, আমার শালিকা কোনো অংশে হিরোইনদের থেকে কম না। আলতো হেসে বলে আরুষ। শুনেছো? পাম পাম। হৃদি কিছু বলার আগেই মোহ রুমে প্রবেশ করে। আপু, তোরা রেডি? হ্যাঁ। রিদিপু, তোরাও রেডি? হ্যাঁ, আমরা সবাই রেডি। তোরা? আমরাও। রিদান রুমে প্রবেশ করতে করতে বলে, আপু, মায়ের সাথে কথা বলতে হবে তো। চল এখনই বলি। আমরা চারজনই যাই। সবাই সম্মতি দিল। রিদি, আমরা মায়ের কাছে যাচ্ছি, তুই একটু দেখ না সব ঠিকঠাকভাবে প্যাক করা হয়েছে কিনা। আচ্ছা। বিভিন্ন ধরনের রান্না করে তা প্যাক করাই ব্যস্ত আনিসা বেগম আর তার ভাবি অর্থাৎ মোহের মামি। কাজের মাঝেই আনিসা বেগমকে ডেকে ওঠে তার বড় মেয়ে মোহনা। ডাক শুনতে পেয়ে কাজের খালাকে কাজ বুঝিয়ে তিনি এগিয়ে যান তার রুমের দিকে। আনিসা বেগম রুমে প্রবেশ করেই দেখেন তার দু মেয়ে ও জামাইরা বসে আছে তার অপেক্ষায়। কারণ বোধগম্য না হওয়ায়
সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার মেয়েদের দিকে। মা, আসলে আমাদের কিছু বলার ছিল। হ্যাঁ, বলো। মোহনা কিছু বলার আগেই আরুষ বলে ওঠে, আহ মা, চিন্তার কোনো ব্যাপার নেই, আপনি আগে বসুন। আনিসা বেগমকে মোহ আর তার মোহনার মাঝে বাসাই। আনিসা বেগমের বিপরীত সোফাতেই বসে আছে তার দু মেয়ে জামাই। মা, আসলে আমাদের বাসার উপরে ফ্ল্যাটটা খালি আছে, আমরা সবাই চাচ্ছি তুমি এই ফ্ল্যাটে শিফট হও। কেন? তোমার এখানে একা একা ভালো লাগবে না? আরে না, আমি এখানেই ঠিক আছি। মা প্লিজ। আরে বোকা মেয়ে, মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের মাকে থাকা মানায় না। তুমি বুঝবা না এগুলো, বাদ দাও। কিন্তু কোনো কিন্তুক না, আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। মা, আমার একটা অনুরোধ। আমি কি কিছু বলতে পারি? এভাবে বলছো কেন বাবা? অবশ্যই বলতে পারো। মা, আমরা চাই আপনি আমাদের সাথে থাকেন। আমি জানি না আপনি আমার ছেলে মানেন কি না, কিন্তু আমি আপনাকে নিজের মা মানি। আমি চাই না আমি থাকতে আমার মা দিনের পর দিন একাকিত্ব অনুভব করুক। কেন একা থাকবেন আপনি? এতদিন আপনার দুটো মেয়ে ছিল, এখন আপনার একটা ছেলেও আছে। আমার মা কেন আমার থেকে দূরে কষ্টে দিন কাটাবে? আর আমরাও কেন তার মমতার ছোঁয়া থেকে দূরে থাকবো? আমাদের কি একটু মমতার আশ্রয় দেওয়া যায় না? আনিসা বেগম চোখে জল নিয়ে পরম স্নেহের সাথে হাত রাখলো রিদানের গালে। তার চোখে এক অদ্ভুত আনন্দ আর তৃপ্তির ছোঁয়া দেখা যাচ্ছে। ছেলে একটা নয় মা, আজ থেকে আপনার দুটো মেয়ে, দুটো ছেলে। আনিসা বেগম অতি মমতার সহিত জড়িয়ে ধরল তার দু ছেলেকে। আমার অনেক শখ ছিল ছেলের, কিন্তু পূরণ হয়নি। আজ এত বছর পর এসে আমার স্বপ্নটা পূর্ণ হবে ভাবতে পারিনি। রিদান আর আরুষের গালে হাত রেখে বলেন আনিসা বেগম। মোহ আর মোহনা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখছে তাদের। রিদানকে দেখে অবাক হচ্ছে মোহ। এমন মানুষ আজও পৃথিবীতে আছে, তা বিশ্বাস করাই মুশকিল। কি দিয়ে তৈরি এই ছেলে, ভেবে পায় না মোহ। মোহ আর মোহনাও যে জড়িয়ে ধরে আনিসা বেগমকে। তার 4 ছেলে মেয়ে একসাথে জড়িয়ে ধরছে তাকে। বেশ কিছু সময় পর সরে দাঁড়ায় তারা। মা, আপনার অনুমতি পেলে আপনার ওখানে শিফট করার ব্যবস্থা করব। আমার একটা শর্ত আছে। জি মা, বলেন। আমি ফ্রিতে থাকবো না, ভাড়া দিয়ে থাকবো। জি মা, তবে অনুমতি আছে? উত্তরে হেসে সম্মতি দেয় আনিসা বেগম। অতঃপর সবাই বেরিয়ে পড়ে। আনিসা বেগম আর মোহের মামা মামি রয়ে গিয়েছেন। প্যাকিংয়ের কাজ শেষ হলে মোহের মামা মামি চলে যাবে তাদের বাড়ি, আর মোহের মা মোহদের বাড়ি। বাসায় পৌঁছাতে রাত হয়ে যায়। বাড়ি ফিরেই মোহ চলে যায় তার শ্বশুর শাশুড়ির ঘরে তাদের খোঁজ নিতে। প্রায় আধ ঘন্টা তাদের সাথে কথা বলে রুমে এসে কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় মোহ। এদিকে রিদান ফ্রেশ হয়ে কিচেনে যায় কফি বানাতে। মোহ ফ্রেশ হয়ে বের হয়েছে দেখে রিদান 2 কাপ কফি নিয়ে রুমে ঢুকছে। কফি? ধন্যবাদ। চলো বারান্দায় বসে খাই। চলুন। বারান্দায় 2টো চেয়ার আর একটি টি টেবিল আছে। বারান্দাটা বেশ খোলামেলা হওয়ায় বাতাসের আনাগোনা বেশি। হঠাৎ রিদান মোহের হাত থেকে কফির কাপটা নিয়ে নিজের কাপটা মোহকে ধরিয়ে দেয়। রিদানের এমন কাজে প্রথমে অবাক হলেও পরে মুচকি হাসে মোহ, যা রিদানের চোখ এড়ায় না। রিদানও বাঁকা হেসে যেদিকে মোহের ঠোঁটের ছোঁয়া লেগে আছে সেখানে ঠোঁট লাগিয়ে কফি পান করে। মোহ ঠিক একই কাজ করে। রিদানের প্রতি মোহের ভালো লাগাটা যে দিন দিন বাড়ছে তা মোহ আর রিদান উভয়ই বুঝতে পারছে। কফি শেষে উঠে গ্রিলের কাছে যে দাঁড়িয়ে নিজের কোমর পর্যন্ত চুলের খোপাটা খুলে দিল মোহ। বাতাসে মোহের চুলগুলো উড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারল না রিদান। ধীরে ধীরে মোহের কাছে যেয়ে পেছন থেকে মোহকে জড়িয়ে ধরে মোহর চুলে নাক ডুবিয়ে দিল রিদান। রিদানের এমন কাজে মোহ চোখ বুজে আলতো হাসে। এভাবেই বেশ কিছু সময় তারা একে অপরের সাথে লেপ্টে থাকে। রাত 12টা। হৃদি মনোযোগ দিয়ে পড়ছে। এতদিন মোহদের বাসায় থাকায় একটুও পড়া হয়নি তার।
হঠাৎ ফোনের রিংটোন বাজায়, মনোযোগ নষ্ট হয় তার। বেশ বিরক্তি নিয়েই ফোনটি হাতে নেয় সে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মিস্টার ডিস্টার্ব নামটি। ইচ্ছে